হেই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম পোকা ফোনের রিভিউ নিয়ে। যদিও বাংলাদেশে এটা অফিসিয়ালি আসে নাই, বাট নতুন ফোন আসলে সেটা রিভিউ করতে মন চায় আর আপনাদের সাথে শেয়ার করতে মন চায়। এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি হচ্ছে 12,500 থেকে 13,000 প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এইখানে আপনারা 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, গুড ডিজাইন। অ্যান্ড এইখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে, সত্যি বলতে ভাই এটার নাম আমি ফার্স্ট টাইমই শুনছি। তো এটা আসলে কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো। অ্যান্ড অনেকেই দেখলাম এটা কিনতেছে। সো বসে আছেন কেন, জলদি সাবস্ক্রাইব করে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা পোকো সহ রেডমির সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তারা কিন্তু আনঅফিসিয়ালের পাশাপাশি অফিসিয়াল স্মার্টফোনও সেল করে, তাই তাদের শপটি ভিজিট করতে পারেন। এই ফোনটা হাতে ধরার পর আই এম তো অবাক যে পোকো এটা কী করলো, কেননা তাদের যে রেডমি 10C ছিল সেটাকেই কিছুটা কাস্টমাইজ করে পোকো C40 নামে লঞ্চ করে দিয়েছে। অ্যান্ড এখানে বিশাল যে ক্যামেরা হাউজিংটা, এখানে হচ্ছে ক্যামেরার পাশাপাশি হচ্ছে পোকোর লোগো দেওয়া আছে, আর এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন। এখানে যদি সাইড মাউন্টেড দেওয়া হতো তাহলে দেখতে আর একটু ভালো লাগতো। এটা অ্যাকুরেট ছিল, তবে স্পিডটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। আর নিচের যে পার্টটা এটা হচ্ছে ম্যাট ফিনিশের, যার জন্য ফিঙ্গার ক্যাচ করে না, স্লিপারই ছিল না। বাট প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কাভার লাগিয়ে রাখবেন। আর এটার যে সাইডটা এটা হচ্ছে ভালোভাবে কার্ভ করে দেওয়া, যার জন্য হচ্ছে হাতে খুবই কমফোর্টেবলভাবে এঁটে যায়। তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে এত বেশি ভালো লাগে নাই। আর এটার একটা বড় কারণ আছে, কেননা এটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 9.2 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 204 গ্রাম। ওয়েট ফিল হয়, তবে এটাও মাথায় রাখতে হবে 6000 mAh ব্যাটারি অনুযায়ী ঠিকঠাকই আছে। আর এটাতে হচ্ছে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, তবে এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। এটা সাউন্ডটা ঠিকঠাকই ছিল, যদি এটা আর একটু লাউড হইতো তাহলে ভালো হইতো। অ্যান্ড এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। নর্মালি পোকোর ফোন থেকে সবাই একটু বেশি আশা করে থাকে, বাট এইটার ডিসপ্লেটা আমাকে হতাশ করেছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি IPS 80+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1650 পিক্সেল। আর এটার পিপিআই হচ্ছে 269 পিপিআই। 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল হয়, বাট এর আগে পোকো হচ্ছে এই প্রাইস পয়েন্টে যতগুলো ডিসপ্লে ব্যবহার করেছে সেই সবগুলোর থেকে এইটার ব্রাইটনেসটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে যে এখানে প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, বাট কোনটা সেটা জানতে পারি নাই। অ্যান্ড এখানে যদি নচের জায়গায় পাঞ্চল দেওয়া হইতো তাহলে আর একটু ভালো হইতো। অ্যান্ড এটার যে কালারটা এটা হচ্ছে কিছুটা কোল্ড টোনের, মানে একটু কম কালার প্রডিউস করে। এটা যদি আর একটু ব্রাইট কালার হইতো তাহলে দেখতে আর একটু ভালো লাগতো। অ্যান্ড এখানে রেগুলার 60 Hz ব্যবহার করা হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে হচ্ছে টাচ লেটেন্সি খেয়াল করেছি। এটা হচ্ছে বেশ কয়েকটা ওয়েবসাইটে বেশি ল্যাগ করে, অ্যান্ড যখন হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করবেন তখন হচ্ছে ল্যাগের দেখা পাবেন। অ্যান্ড এখানে হচ্ছে যে এটার যে লোয়ার চিনটা আছে এইটা যদি আরেকটু ন্যারো রাখা হইতো দেখতে আরেকটু ভালো লাগতো। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা ইনডোরের জন্য ঠিকঠাকই আছে, বাট যখন হচ্ছে বাহিরে যাবেন বা রোদে ইউজ করবেন তখন হচ্ছে এটাতে কিছুটা প্রবলেম খেয়াল করবেন, মানে প্যারা খাবেন। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এইটার তোলা ছবিগুলো কেমন ছিল সবগুলোই দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
পারফরমেন্স নিয়ে বলতে গেলে এটাতে নতুন একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে JLQ-JR510, যেটা হচ্ছে 11 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57MC2। আর এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এই চিপসেটটা আসলে কেমন, অ্যান্ড এটা আসলে কেমন পারফর্ম করে, এটা নিয়ে হচ্ছে একটু নেটে ঘাটাঘাটি করলাম। দেখলাম যে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 439 যে চিপসেটটা আছে, এটা সমানই বলা যায়। তার মানে হচ্ছে মিডিয়াটেক G37 বা এগুলোর থেকে একটু বেশি বেটার পারফর্ম করে বলতে পারেন। বাট এইটা দিয়ে যখন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং করতেছিলাম, বেসিক কাজকর্মে তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। বাট ব্যাকগ্রাউন্ডে যখন বেশি অ্যাপ রেখে বা হেভি মাল্টিটাস্কিং করতেছিলাম, তখন হচ্ছে লেটেন্সি দেখা পেয়েছে অ্যান্ড অ্যাপস ওপেন হইতেও একটু বেশি সময় নিয়েছে আমার কাছে মনে হয়েছে। বাট যারা হচ্ছে একেবারে বেসিক কাজকর্ম করেন, তাদের এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি গেম প্লে নিয়ে বলতে হয়, এটা দিয়ে আসলে গেম প্লে না করাই ভালো, কেননা এগুলো আসলে গেমিংয়ের জন্য ওইভাবে মডিফাই করা হয় না। তারপরে গেম প্লে যারা করতে চান, তারা হচ্ছে 2D বা ফ্রি ফায়ার যে গেমগুলো আছে সেইগুলো ভালোভাবেই খেলতে পারবেন। এটা দিয়ে ফ্রি ফায়ার খেলেছিলাম, অনেকক্ষণ খেলার পরে হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি কিছুটা, অ্যান্ড ল্যাগ বা হিকাপেরও দেখা পেয়েছি। অ্যান্ড অ্যাস্ট্রোর 9 খেলেছিলাম, এটা ওপেন হইতে অনেক বেশি সময় নিছে, গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাই অবশ্যই সাজেস্ট করবো যে লাইট গেমগুলো আছে, যেমন হচ্ছে ফ্রি ফায়ার বা সাবওয়ে সার্ফার, সেইগুলো খেলার জন্য। বেশি হেভি মাল্টিটাস্কিং বা হেভি গেম খেললে এটা হচ্ছে ল্যাগ বা হিকাপের দেখা দিবে। সফটওয়্যার পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে Android 11 অ্যান্ড MIUI 13। অ্যান্ড এইখানে ব্লোটওয়্যারের অভাব ছিল না, অনেকগুলো হচ্ছে আনইনস্টল করে দিয়েছি, তারপরে অনেকগুলো ছিল। অ্যান্ড যার জন্য হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে অ্যাডটেরের দেখা পেয়েছি। বাট শাওমির হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, পোকোর এখানে হচ্ছে ব্লোটওয়্যার কমায় দিলে এইগুলো ইউজ করা একটু মজা পাওয়া যায়। আর এগুলোর জন্য হচ্ছে অ্যাডটেরের দেখা পেয়েছি, বাগবাল্লুকের দেখা পাই নাই। বাট কিছু কিছু জায়গাতে ছিল, যেমন হচ্ছে ক্যামেরাতে যখন হচ্ছে আপনারা ভিডিও করবেন, একটু বেশি ভিডিও করবেন, তখন হচ্ছে যে আটকে পড়ে এরকম টাইপের। অ্যান্ড ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন, তখন হচ্ছে যে একটানে যদি শেক করেন, তাহলে হচ্ছে মনে হয় যে সাবজেক্টটা মুভ হয় না, এরকম একটা জিনিস খেয়াল করেছি। তাছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ওইরকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। এই ফোনটা একটা ব্যাটারি মনস্টার। কেন বললাম, এইটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই, তাহলে এইটা নিয়ে কেউ ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কেননা এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফোনে কথা বলা, এইসব কাজ করে হচ্ছে 2 দিনের উপরে চার্জ ব্যাকআপ পেয়েছি। তাই যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, এমন চার্জ ব্যাকআপ পাবেন। আর যারা হচ্ছে হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে সারাক্ষণই ফোনে ইউজ করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে এখানে 10 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যদি 18 ওয়াট বা একটু বেশি ফাস্ট চার্জার দেওয়া হতো তাহলে একটু ভালো হতো। এই ফোনটা ফুল চার্জ হইতে 3 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে।